জগন্নাথ মন্দিরে যাওয়া মানে হচ্ছে হিন্দুত্বের অবমাননা করা, হিন্দু ধর্মের অবমাননা করা। সেখানে গিয়ে ওখানে গিয়ে বসে দাঁত বার করে ছবি তোলা, এটা সৌজন্য? আমি অন্তত মনে করি না কোনোভাবে এটা সৌজন্য। এটা নিজের চূড়ান্ত স্খলন হলে, নিজের ব্যক্তিত্বের স্খলন হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে ওখানে করতে পারে। আমি দিলীপবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি, সব কিছু করি। আমার মনে হয় দিলীপবাবু এটা খুব ভালো করে জানেন যে শহীদদের আত্মবলিদানের থেকে কোনো সৌজন্য বেশি বড় হতে পারে না। মেচুয়া বাজার ফলপট্টির যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে একেবারে প্রশাসনের নাকের ডগা এরকমভাবে কোনো রকম আইনি কোনো শংসাপত্র ছাড়া, এই যে অগ্নি নির্বাপক ব্যবস্থায় ফায়ার লাইসেন্স ছাড়া এইভাবে ব্যবসা চলছিল এতদিন ধরে, যার বলি হতে হলো আজকের এই 14টা সাধারণ মানুষকে। দেখুন, এই অগ্নি নির্বাপন ব্যবস্থার নামে এই যে ফায়ার ব্রিগেড যেভাবে পয়সা তুলছে, দপ্তরের মন্ত্রী তো হচ্ছে সুজিত বোস কীভাবে লেকটাউন সল্টলেকের ওখানে ওই ওই নয়নজুরি বুঝিয়ে যেভাবে পয়সা তুলেছে, ওটা আমার থেকে ভালো সব্যসাচী দত্ত বলতে পারবে। সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করবেন, ভালো করে বলে দেবেন। এখন এই সুজিত বোস ফায়ার ব্রিগেডে এই মিনিস্টার হওয়ার পরে, ফায়ার সার্ভিসের মিনিস্টার হওয়ার পর থেকে এনারা আরও মারাত্মক আকার নিয়ে নিয়েছে। এবং ফায়ার সেফটি লাইসেন্সের নামে যেভাবে যথেচ্ছভাবে টাকা পয়সা তোলা হচ্ছে, কোনো কিচ্ছু নেই, কোথাও কোনো সেফটি স্ট্যান্ডার্ড নেই, কিচ্ছু নেই। মানুষের জীবন নিয়ে ছিনিবিনি হচ্ছে। মুখ্যমন্ত্রী নাটক করতে কালকেও এখানে সারপ্রাইজ ভিজিট কী সব করেছে, কিন্তু এগুলো সব বিষয়ে মুখ্যমন্ত্রী জানেন। মানুষের জীবনের সাথে ছিনিবিনি খেলা হয়, 2-4 দিন নাটক চলবে, আবার যে কেসেই যাদের প্রাণ গেল। মুখ্যমন্ত্রী তো বদার্ড ছিলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম্পেনসেশনের কথা ঘোষণা করলেন, তারপরে মুখ্যমন্ত্রীর টনক নড়ল। তো মুখ্যমন্ত্রীর কাছে জীবনের কোনো দাম নেই, সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে, যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে এই বিষয়ে, তিনি বলছেন যে সব কিছু কি আগে থেকে জানা সম্ভব, মানে ওনার রাজ্যে এমন একটা জানা সম্ভব আমরা কেউ বলছি না, কিন্তু সরকার তো নির্দিষ্ট আইন কানুন এগুলোকে একটা প্যারামিটার মাথায় রেখে চলাটা উচিত। এই সরকার তো কোনো প্যারামিটার, কোনো নিয়ম কানুন, কোনো কিছুরই তো করে চলছেন। প্রশ্নটা সেই জায়গাটাতে। অ্যাক্সিডেন্ট সবসময় হতে পারে, আমরাও মানছি, কিন্তু এই যে বড় বড় বিল্ডিংগুলো, হোটেলগুলো, যেগুলো ডিউ ডিলিজেন্স না থাকা সত্ত্বেও, নেসেসারি যেগুলো কমপ্লায়েন্স যেগুলো থাকার কথা সেগুলো না হওয়া সত্ত্বেও দিনের পর দিন তারা ব্যবসা করছে, এবং ব্যবসা করছে তৃণমূলের লোকাল স্তরের নেতাদের মদতে, কাউন্সিলরদের মদতে, বড় চেয়ারম্যানদের মদতে, সবাই সবটা জানে, কর্পোরেশনের মেয়রের মদতে। বিষয়টা হচ্ছে ওই সময় সময় হিস্সা পৌঁছে যাচ্ছে, ভাগ বাটোয়ারা পৌঁছে যাচ্ছে, সবাই খুশি। যারা ব্যবসা করছে তারাও খুশি, যারা টাকা নিচ্ছে তারাও খুশি। কিন্তু মধ্যেখান থেকে যখন কয়েকজন মানুষ মারা যায়, তখন এদের এই কয়েকদিনের নাটকবাজি চলে। এটা পশ্চিমবঙ্গের একটা মানে কি বলবো তোমাকে, একটা প্রিভ্যালেন্ট প্র্যাকটিস হয়ে গেছে এখানে। আজকের দিনে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, সত্যি আপনারা হয়তো এতগুলো লোক মারা গেছে বলে অবাক হচ্ছে, আমি অন্তত এই বিষয় নিয়ে অবাক হই না। পশ্চিমবঙ্গে এতগুলো মানুষ বেঁচে আছে, এটাই সত্যি অবাক হওয়ার মতন বিষয়। কারণ আইন কানুন প্রশাসন কোনোটাই কিছু নেই, তার মধ্যেও যে এতগুলো মানুষ বেঁচে আছে, এটা সত্যি অবাক হওয়ার মতন বিষয়। দাদা, আরেকটা বিষয়, এই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রীক দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিল। এই নিয়ে একটা রাজনৈতিক তরজা তো চলছে, বিজেপির অন্দরেও সেটা চলছে। এখন বিষয়টা হলো যে এখনকার রাজনীতিকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে কোনো বিরোধী দলের কেউ শাসক দলের কারোর সাথে যদি সৌজন্য সাক্ষাৎ করতেও যান, আমি ধরে নিলাম, সেটা নিয়েও এটা সৌজন্য দেখানোর জায়গা নয়। আজকে 2রা মে আমরা আত্মবলিদান দিবস পালন করি ভারতীয় জনতা পার্টির তরফে। 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সে যারা মারা গেছে, তৎকালীন সময় তৃণমূল বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টি করার অপরাধে 57 জনকে শহীদ হতে হয়েছে। যাদের হাতে শহীদদের খুনের রক্ত লেগে আছে, আমরা তাদের সাথে সৌজন্য দেখাবো? তাদের পাশে বসে 32 পার্টি বার করে ছবি তুলব? এটা হতে পারে। কিসের সৌজন্য? কাদের সাথে সৌজন্য? সৌজন্য যারা বোঝে তাদের সাথে সৌজন্য, ঠিক আছে। এটা তো মানুষ নয়, এটা তো নরপিচাস, এদের সাথে সৌজন্য? জগন্নাথ মন্দিরে যাওয়া মানে হচ্ছে হিন্দুত্বের অবমাননা করা, হিন্দু ধর্মের অবমাননা করা। সেখানে গিয়ে ওখানে গিয়ে বসে দাঁত বার করে ছবি তোলা, এটা সৌজন্য? আমি অন্তত মনে করি না কোনোভাবে এটা সৌজন্য। এটা নিজের চূড়ান্ত স্খলন হলে, নিজের ব্যক্তিত্বের স্খলন হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে ওখানে করতে পারে। আমি দিলীপবাবুকে অত্যন্ত শ্রদ্ধা করি, সব কিছু করি। আমার মনে হয়
দিলীপবাবু এটা খুব ভালো করে জানেন যে শহীদদের আত্মবলিদানের থেকে কোনো সৌজন্য বেশি বড় হতে পারে না। তাও কেন যে দিলীপবাবু এই জিনিসগুলো করছেন, এই জবাব তো দিলীপবাবুকে দিতে হবে। এর পেছনে দিলীপবাবুর কী অভিসন্ধি, বা দিলীপবাবুকে কোনো রকম কোনো সমস্যার মধ্যে আছে যাতে করতে হচ্ছে, বাধ্য করা হচ্ছে দিলীপবাবুকে? খুব অদ্ভুত রকমের একটা পরিস্থিতি। আমি যখন এটা নিয়ে আমার অসন্তোষের কথা আমি আমার সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করেছি, কোনো রাগঢাক করিনি, একদম স্পষ্টত বলেছি আমার এটাই ইঙ্গিত। তো সেই ক্ষেত্রে কালকে দেখলাম এক জায়গায় দিলীপবাবুকে প্রশ্ন করা হয়েছেন, উনি বিভিন্ন ক্ষেত্রে বললেন অনেক কিছু বললেন, ধান্দা এসছে। আমি কালকে একজন জিজ্ঞাসা করে, ধান্দা এসছে না? নিশ্চয়ই ধান্দা এসছে, নির্দিষ্ট ধান্দা এসছে। আমি ভারতীয় জনতা পার্টিতে আমি প্রায় জীবনের 20টা বছর কংগ্রেস করার পরে ভারতীয় জনতা পার্টিতে এসেছি একটা নির্দিষ্ট ধান্দা, এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ধান্দা। কারণ আমার সেই সময় মনে হয়েছিল যে কংগ্রেস দল, সত্যি কথা, আমার যে আইডিওলজিক্যাল পার্সপেক্টিভের জায়গা থেকে আমি সেই সময় কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এই আশাটার পেছনে নির্দিষ্ট ধান্দা হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করা। কারণ আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত আইডিওলজির থেকে অনেক বড় হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমি কি মনে করি তার থেকে অনেক বড় হচ্ছে আমরা যে রাজনীতি করি, মানুষের জন্য তো রাজনীতি করি। পশ্চিমবঙ্গের মানুষ যেখানে দিনের পর দিন যেভাবে শোষিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছে। আমি হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ, আমি দেখছি আমাদের চোখের সামনে হিন্দু ধর্মের মানুষজনদের উপরে দিনের পর দিন অত্যাচার হচ্ছে। তারপরেও সেটা দেখে যদি চোখ বন্ধ করে থাকা, তার সাথে আপোষ করে নেওয়া, তার মানে তাই দ্বারা আমি সে আপোষটা করতে পারিনি। তাই জন্যই এসছি একটা নির্দিষ্ট ধান্দায় বিজেপিতে এসছি। সেই নির্দিষ্ট ধান্দাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে উৎখাত করার ধান্দা। এর জন্য যদি আমাকে কেউ ধান্দাবাজ বলে, আমি নিশ্চয়ই ধান্দাবাজ। ব্যক্তিগত স্তরে আজ অবধি কেউ কোনোদিন বলতে পারবেন না যে কোনো কিছু পাওয়ার লোভে বা কিছু করার জন্য, কারণ আমি আমার বাবা মার আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে যেটুকুন যা করছি করে খাচ্ছি, তাতে আমি যথেষ্ট সন্তুষ্ট। কিন্তু ব্যক্তিগতভাবে যদি ধান্দার কথা বলে থাকেন, যেটা কালকে দিলীপবাবু বলেছেন, সেটা হচ্ছে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার ধান্দা নিয়েই আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। এবং আমি যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছি, আমি যেমন শুভেন্দু অধিকারীকে দেখে এসেছি, আমি তেমন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এদের সবাইকে দেখে এসেছি। কারণ তাদের এই আপোষহীন লড়াই, তাদের এই সংগ্রাম সবটাই ভালো লেগেছে বলে এসেছি। কিন্তু পরবর্তীকালে যদি সেই সমস্ত নেতাদের মধ্যে একজনকে যদি এখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে 32 পার্টি বার করে ছবি তুলছেন, তো অটোমেটিক্যালি বলার ক্ষোভের জায়গা থেকে, অভিমানের জায়গা থেকে অবশ্যই বলবো, এবং নিশ্চয়ই বলবো। কারণ আমি একটা কথা বলি, আমি যখন একটা রাজনৈতিক দল 20টা বছর করার পরে ছেড়ে চলে আসতে পেরেছি আমার স্ট্যান্ড পয়েন্টের জায়গার জন্য, তো আমি যেখানে এসেছি সেখানে আমার মনে হয়েছে যে এটাই হচ্ছে কারেক্ট প্ল্যাটফর্ম তৃণমূলকে উৎখাত করার জন্য। সেখানে যদি কারোর স্খলন দেখি, কারোর ব্যক্তিগত জীবনে তার যদি রাজনৈতিকভাবে তার যদি স্খলন দেখি, নিশ্চয়ই বলবো, 100 বার বলবো। এবং আমি একমাত্র ব্যক্তি নই যারা বলছে, পশ্চিমবঙ্গের আপামর বিজেপি শুধু বলছি না, তৃণমূল বিরোধী যে সকল মানুষ পশ্চিমবঙ্গে আছেন, সাধারণ মানুষ কথা বলছে, তারা পর্যন্ত এই ঘটনাটা ছিছি করেছে। দাদা আরেকটা বিষয়, গতকালকে দিলীপ ঘোষ যে বক্তৃতাগুলো সেখানে রেখেছেন, সংবাদ মাধ্যমে যা যা বলেছেন, সেখানে কি কোথাও মনে হচ্ছে আপনাদের যে বিজেপি থেকে দিলীপ ঘোষের মন কিছুটা সরে এসছে? কারণ যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষ এত মন্তব্য আমরা এর আগে করতে শুনেছি, সেই দিলীপ ঘোষ কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সোফায় পাশাপাশি বসে একই ফ্রেমে তাদেরকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথাও গিয়ে কি মনে করছেন যে দিলীপ ঘোষ বিজেপি থেকে তার মনটা কিছুটা সরে গিয়েছে? কারণ যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষ একাধিক মন্তব্য, আমি জানি না, এর জবাব দিলীপবাবুকে দিতে হবে। দিলীপবাবু এটা ইচ্ছা করে করছেন, কোনো অভিসন্ধি নিয়ে করছেন না, দিলীপবাবুকে বাধ্য করা হচ্ছে, এর জবাব দিলীপবাবুকে দিতে হবে। আমি এই নিয়ে মন্তব্য করব না।